আগামী 28শে ফেব্রুয়ারি এসআইআর এর যে চূড়ান্ত তালিকা সেটা প্রকাশ হবে। চূড়ান্ত তালিকা বলাটা ভুল হবে। 28 তারিখে একটা লিস্ট বার হবে, তারপরে কিন্তু সাপ্লিমেন্টারি লিস্ট বার হবে। সেই সাপ্লিমেন্টারি লিস্ট কবে বার হবে? সেই সাপ্লিমেন্টারি লিস্ট যতদূর খবর পাওয়া যাচ্ছে যে মার্চের সেকেন্ড উইক নাগাদ বার হতে পারে। এইবার যে 28 তারিখে যে লিস্ট বার হবে সেই লিস্টে কাদের নাম থাকবে, আর সাপ্লিমেন্টারি লিস্টেই বা কাদের নাম থাকবে, তাহলে কতজনই বা ভোটার বাদ যাবে সেটাই বা বোঝা যাবে কিভাবে? 28 তারিখে মূলত যে সমস্ত ভোটারদের হিয়ারিং পর্ব কমপ্লিট হয়ে গেছে এবং যে সমস্ত ভোটারদের কোনো প্রকার হিয়ারিং এর নোটিশ আসেনি, হিয়ারিং হয়নি, অর্থাৎ যারা অলরেডি সিলেক্টেড হয়ে গেছেন ফাইনাল লিস্টে, তাদের নিয়ে 28 তারিখের লিস্টে কিন্তু তাদের নাম থাকবে। আর এই যে বর্তমানে বিচারপতি নিয়োগ করা হয়েছে, প্রায় 60 লক্ষ হিয়ারিং পর্ব বাকি রয়েছে বা 60 লক্ষ নথি যাচাই যেটা বাকি রয়েছে বলা হচ্ছে, সেই 60 লক্ষ নথি যাচাইয়ের পর তাদের কিন্তু যে লিস্টটা, সেই লিস্টটা কিন্তু আগামী যে মার্চের সেকেন্ড উইক নাগাদ বার হওয়ার একটা কথা বলা হচ্ছে। সেখানে কিন্তু এই সাপ্লিমেন্টারি যে লিস্ট, সেই লিস্টে কিন্তু এই 60 লক্ষ ভোটারের নাম থাকবে, অর্থাৎ যেগুলো কোয়ালিফাই হবে তাদের নাম কিন্তু ওই সাপ্লিমেন্টারি কপিতে থাকবে। তাহলে মোট ভোটার কত বাদ যাবে সেটা কিভাবে বোঝা যাবে? 28 তারিখে যে লিস্টটা বার হবে সেখান থেকে কিছু জনের নাম বাদ যাবে, সেই বাদ যাওয়া নাম এবং অলরেডি যে 58 লক্ষ নাম বাদ চলে গেছে এএসডিডি, যেটা ছিল অ্যাবসেন্ট, শিফটেড, ডেড, ডুপ্লিকেট, এই যে লিস্টটা 58 লক্ষ এবং 28 তারিখে যে লিস্ট বার হচ্ছে সেখান থেকে কতজন বাদ যাচ্ছে, এবং এই যে 60 লক্ষ ভোটারের নথি যাচাই বাকি রয়েছে যেটা সাপ্লিমেন্টারি লিস্টে বার হবে, সেখান থেকে আবার কতজন বাদ যাচ্ছে, অর্থাৎ এই তিনটে পর্যায়ের যোগফল করলে কিন্তু মোট ভোটার যে বাতিল লিস্টে চলে যাবে সেটা কিন্তু একটা হিসাব পাওয়া যাবে। 58 লক্ষ প্লাস 28 তারিখের যে লিস্ট বার হবে সেখান থেকে যেটা বাদ যাবে, এবং ওই যে 60 লক্ষের সাপ্লিমেন্টারি যেটা বার হবে সেখান থেকে যে সংখ্যাটা বার হবে, সেই সংখ্যা, এই তিনটে সংখ্যার যোগফল করলে কিন্তু মোট যে ভোটার তালিকায় বাদের লিস্টে চলে যাচ্ছে নাম, সেই তালিকাটা কিন্তু পাওয়া যাবে। এই যে 60 লক্ষ নথি যাচাই বাকি রয়েছে এবং তার জন্য যে বর্তমানে রাজ্য সরকার এবং নির্বাচন কমিশনের মধ্যে যে সংঘাত এবং তার ফলে যে সুপ্রিম কোর্টে জাজমেন্ট এবং জাজ সাহেবরা যে হিয়ারিং পর্ব করবেন, অর্ডার দেওয়া হয়েছে যেটা সুপ্রিম কোর্ট থেকে, বর্তমানে মোট 250 জন জাজকে অ্যাপয়েন্ট দেওয়া হয়েছে এবং আছে 60 লক্ষ প্রায় নথি। এবার যদি ওই 250 জন জাজ সাহেব এই নথিগুলো যাচাই করেন, তাহলে এক একজন ম্যাক্সিমাম 250টা করে পার ডে যাচাই করতে পারবেন। তাহলে দেখা যাচ্ছে মিনিমাম 80 দিন কিন্তু লাগবে এই নথি যাচাই করার জন্য। ফলে যেহেতু এত সময় নেই, সেই পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট কিন্তু পার্শ্ববর্তী রাজ্য থেকে, উড়িষ্যা, ঝাড়খণ্ড থেকে জাজদের নিয়ে আসতে বলছে এবং তারা হিয়ারিং করবেন। এবার প্রশ্ন হলো, যে প্রশ্নগুলো উঠেছিল যে মাইক্রো অবজারভারদের বাইরে থেকে আনা হয়েছিল এবং তারা বাংলার কালচার, বাংলার ভাষা বোঝে না, সেই জন্য প্রচুর হিয়ারিং হয়েছে এবং সেগুলো অনেক ক্ষেত্রে অ্যাকসেপ্ট হয়নি। এবার যদি উড়িষ্যা বা ঝাড়খণ্ড থেকে নিয়ে আসা হয় জাজদের, সেক্ষেত্রেও তো ভাষার সমস্যা থাকবে। এবার সেই ভাষার সমস্যার পরিপ্রেক্ষিতে যদি কোনো ভোটারের নাম বাদ চলে যায়, সেক্ষেত্রে তার কি পরিণতি হবে, সে পরবর্তী পর্যায়ে কিভাবে নাম তুলবে, এই ধরনের প্রশ্নের কিন্তু এখনো সঠিক উত্তর পাওয়া যায়নি। এবার শোনা যাচ্ছে যে মার্চের হয়তো প্রথম সপ্তাহতেই কিন্তু ভোট ঘোষণা হয়ে যেতে পারে। এবার ভোট ঘোষণা হওয়ার পর যে মনোনয়ন পর্বগুলো চলবে, বলা হচ্ছে যে মনোনয়নের আগের দিন পর্যন্ত কিন্তু এই ভোটার লিস্ট বার হওয়া সম্ভব, সাপ্লিমেন্টারি লিস্ট। তাহলে এই যে মনোনয়ন যখন হবে, মনোনয়নের আগের দিন পর্যন্ত কিন্তু ভোটার লিস্ট পাবলিশ হওয়া সম্ভব, অর্থাৎ সাপ্লিমেন্টারি লিস্ট পাবলিশ হওয়া সম্ভব, এবং সেটা অনুমান করা হচ্ছে ওই মার্চের 12-13 তারিখ বা 14 তারিখ নাগাদ কিন্তু এই সাপ্লিমেন্টারি লিস্ট বার হবে। এবার ধরুন এই সাপ্লিমেন্টারি লিস্ট থেকেও নাম কিছু জনের বাদ পড়ে গেল, তাহলে তারা কিন্তু আর পরবর্তীতে নাম তুলে এই বিধানসভা ভোটে ভোট দিতে পারবেন না। অর্থাৎ সাপ্লিমেন্টারি লিস্ট থেকে নাম বাদ পড়ে যাওয়ার পর তারা কিন্তু ভোটার লিস্টে নতুন করে নাম তুলতে গেলে কিন্তু আবার ওই বিধানসভা ভোটের পর কিন্তু তাদের নাম তুলতে হবে। অর্থাৎ যাদের নাম বাদ পড়ে যাবে তারা কিন্তু এই বিধানসভাতে ভোট দিতে পারবেন না, এমনটাই মনে করা হচ্ছে। নির্বাচন কমিশন এখনো পর্যন্ত যে মাধ্যমিকের অ্যাডমিট সেটা গ্রহণযোগ্য নয় বলেই মনে করে আসছিল, এবং সুপ্রিম কোর্ট কিন্তু এই নির্বাচন কমিশনের যে মতামত সেটা কিন্তু খারিজ করে দিয়েছে এবং অ্যাডমিট কার্ডকে কিন্তু গ্রহণযোগ্য হিসাবে, অ্যাডমিট কার্ডকে কিন্তু গ্রহণযোগ্য করতে বলেছে। জন্ম তারিখ এবং যে গার্জেনের নাম সেটা কিন্তু এই অ্যাডমিট কার্ড থেকে পাওয়া যায়, সেটা কিন্তু গ্রহণযোগ্য করতে বলে দিয়েছে সুপ্রিম কোর্ট।
তাহলে এখানে তিনটে বিষয় আমাদের ক্লিয়ার হলো। 1 নম্বর হচ্ছে 28 তারিখে একটা লিস্ট বার হচ্ছে, ভোটার লিস্ট, যেটা চূড়ান্ত ভোটার তালিকা বলা হয়তো যাচ্ছে না, কিন্তু এটা কিন্তু মেন তালিকা। এখানে কিন্তু ম্যাক্সিমাম নাম থাকবে, 90% নাম কিন্তু এই 28 তারিখের তালিকায় থাকবে। তারপরে কিন্তু সাপ্লিমেন্টারি লিস্ট বার হবে। এই সাপ্লিমেন্টারি লিস্ট কিন্তু অনেক কটা বার হবে না, শোনা যাচ্ছে যে মোট একটাই সাপ্লিমেন্টারি লিস্ট বার হবে, সেটা মার্চের সেকেন্ড উইক নাগাদ বার হবে। তাহলে মোট দুটো লিস্ট বার হচ্ছে, একটা হচ্ছে 28 তারিখের লিস্ট এবং পরবর্তীতে কিন্তু সাপ্লিমেন্টারি একটা লিস্ট বার হচ্ছে। আর এবার প্রশ্ন হচ্ছে এত তড়িঘড়ি কেন? বারবার কিন্তু প্রশ্ন উঠছে যে এই এশায়ার পর্বটা এত তড়িঘড়ি কেন? দেখুন, কোনো বিষয় তড়িঘড়ি করলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে, এবং এই ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়। কারণ আমরা দেখেছি যে একসঙ্গে প্রচুর হিয়ারিং করতে গিয়ে কিন্তু অনেক কিছু ভুল হয়েছে, নথি নিতে ভুল হয়েছে বিভিন্ন ক্ষেত্রে। এবার এত তাড়াতাড়ি এত তড়িঘড়ি করে এই হিয়ারিং গুলো না করে যদি 2 বছর ধরে জিনিসটা করা যেত, বা 2 বছর না হোক বেশ কিছু সময় ধরে, কয়েক মাস সময় ধরে যদি করা যেত, তাহলে কিন্তু প্রত্যেক ভোটার তারা সুস্থ স্বাভাবিকভাবে কিন্তু এই নথিগুলো দিতে পারতেন, এবং হিয়ারিং পর্বগুলোও কিন্তু নির্বিঘ্নে হতে পারত। কিন্তু সেটা না হয়ে কিন্তু এই তড়িঘড়ি, বারবার তড়িঘড়ি করা হচ্ছে, এবং এই যে জাজদের অ্যাপয়েন্টমেন্ট করা হলো, সেক্ষেত্রেও কিন্তু হিউজ পরিমাণ কিন্তু একটা নথি যাচাই পর্ব চলতে থাকবে।